এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন ওয়ান শট সিকিউ। টপিক থাকছে গদ্য রেইনকোট, লিখেছেন আক্তারুজ্জামান ইলিয়াস। আমরা শুরু করছি। উদ্দীপকে রয়েছে, অনেকবার ভেবেছে মুক্তিযুদ্ধে যাই, কিন্তু একটি সন্তান কোলে আরেকটি পৃথিবীতে আসি করছে, তাই সালেহিনের যুদ্ধে যাওয়া হয়নি। রাজ্যের অস্বস্তি নিয়ে সে 9টা থেকে 5টা সরকারি অফিস করে। তবে তার স্ত্রী লক্ষ্য করে সালেহিন সন্ধ্যায় কোথায় যেন যায়। একদিন রাতে পাক বাহিনী তার বাসায় হানা দিলে তার স্ত্রীর অনুমানই সত্যি হয়। এই ছিল উদ্দীপকটি। এখন প্রশ্নে যেটা বলেছে, গণং প্রশ্নে, উদ্দীপকের সালেহিন রেনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে, কিভাবে? তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা যে উদ্দীপকের সালেহিন রেলকোট গল্পের মূল চরিত্র নুরুল হুদার প্রতিনিধিত্ব করে। নুরুল হুদা ও সালেহিন উভয়ই কি প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ না নিলেও অবরুদ্ধ শহরে গভীর দেশপ্রেম থেকে গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করত। পাকিস্তানি বাহিনীর চোখরাঙানি ও পারিবারিক পিছুটানের মধ্যেও তাদের এই মনস্তাত্ত্বিক প্রতিরোধ ও পরোক্ষ বীরত্ব সাদৃশ্যপূর্ণ। শেষ পর্যন্ত পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ার মাধ্যমে সালেহিন যেন নুরুল হুদারই নিয়তি ধারণ করেছে। তো এই টপিক ধরে লিখলেই কি তোমরা এই গণং প্রশ্নটা খুব সুন্দরভাবে কাভার দিয়ে ফেলতে পারবে। তারপর এই যে ঘনং প্রশ্নে বলেছে কি যে উদ্দীপকের রেইনকোট গল্পের বিষয়বস্তু কতটুকু প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের রেইনকোট গল্পের যে বিষয়বস্তুটা আছে সেটা কতটুকু প্রতিফলিত হয়েছে, তোমার মতামত দাও। তো তোমার মতামত জানতে চেয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবে যে উদ্দীপকের রেইনকোট গল্পের অবরুদ্ধ ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত পরিস্থিতি, মুক্তিযোদ্ধাদের পরোক্ষ সহযোগিতা এবং সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক রূপান্তরের আংশিক প্রতিফলন ঘটেছে। তবে মূল গল্পের রেইনকোট প্রতীকী তাৎপর্য, নুরুল হুদার বীরত্বে রূপান্তরের গভীর মনস্তাত্ত্বিক বিবর্তন ও মিন্টুর চরিত্রের প্রভাব উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় উদ্দীপকের গল্পের মূল চেতনার একটি বিশেষ দিক প্রতিফলিত হলেও সামগ্রিক বিষয়বস্তু সম্পূর্ণভাবে উঠে আসেনি। তো এই টপিক ধরে লিখলেই কি তোমরা এই ঘনং প্রশ্নটি খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। আমরা তারপরের উদ্দীপকে যাই, যেখানে বলা হয়েছে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ লাইন্স সহ ঢাকার বেশ কিছু জায়গায় একযোগে হত্যাযজ্ঞ চালানোর পরদিন অর্থাৎ 26শে মার্চ ঢাকা ছিল কি স্তম্ভিত, শোকার্ত, ভয়াল এক নগরী। কারফিউ থাকলেও তার মধ্যেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষজন অলিগলি পাড়ি দিয়ে শহর ছাড়তে শুরু করেছিল। শহরের কোনো ধরনের পরিবহন ছিল না। মানুষ হতবুদ্ধি হয়ে পড়েছিল। কারোর সাথে দেখা হলেও মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। তো এই ছিল উদ্দীপকটি। এখন আমার যে প্রশ্নে যেটা বলেছে গণং প্রশ্নে, উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা করো। সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা, উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো 1971 সালের যুদ্ধকালীন অবরুদ্ধ ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত, স্তব্ধ ও ভয়ার্ত পরিস্থিতির চিত্র। 25শে মার্চের বর্বর গণহত্যার পর সাধারণ মানুষের মনে যে চরম ট্রমা, হতবুদ্ধিতা এবং জীবন বাঁচানোর তাগিদে শহর ছাড়ার যে একটা ব্যাকুলতা তৈরি হয়েছিল, তা উভয় ক্ষেত্রে সমানভাবে ফুটে উঠেছে। গল্পে বর্ণিত মিলিটারির ভয়ে মানুষ ফিসফিস করে কথা বলা এবং জনশূন্য থমথমে রাস্তার আবহের সাথে উদ্দীপকের বর্ণনাটি সম্পূর্ণ মিলে যায়। তো এই টপিকগুলো ধরে লিখলে কি তোমরা এই গণং প্রশ্নটি কি লিখে ফেলতে পারবে। তারপর ঘনং প্রশ্নে যেটা বলেছে যে উদ্দীপকের রেইনকোট গল্পের সামগ্রিক চিত্র প্রকাশিত হয়নি, মন্তব্যটি বিচার করো। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা লিখবা যে মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ, কারণ উদ্দীপকে কেবল 25শে মার্চ এর পরবর্তী ঢাকা শহরের ভয়ার্ত ও স্তব্ধ পরিবেশের আংশিক চিত্র ফুটে উঠেছে। পক্ষান্তরে রেইনকোট গল্পের মূল বিষয়বস্তু কেবল এই আতঙ্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অবরুদ্ধ ঢাকাতেও মুক্তিযোদ্ধাদের গোপন গেরিলা আক্রমণ এবং সাধারণ শিক্ষক নুরুল হুদার মাঝে দেশপ্রেম ও বীরত্বের মনস্তাত্ত্বিক জাগরণই হলো কি এর উপজীব্য মূল। উদ্দীপকের রেইনকোটের প্রতীকী তাৎপর্য, মুক্তিযোদ্ধাদের তৎপরতা কিংবা সাধারণ মানুষের প্রতিরোধ চেতনা অনুপস্থিত থাকায় এটি কি গল্পের আংশিক চিত্র মাত্র, সম্পূর্ণ বা সামগ্রিক চিত্র নয়। তাই এই টপিকগুলো ধরে লিখলেই কি তোমরা এই ঘনং প্রশ্নটিও কি লিখে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে মুক্তিযুদ্ধের সময় কিশোরী রায়বা মা ও ছোট ভাইকে নিয়ে একটি গ্রামে আশ্রয় নেন। চারদিকে পাকিস্তানি বাহিনীর তাণ্ডব, লুটপাট ও নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের খবর ছড়িয়ে পড়ে। একদিন গ্রামে হানাদার বাহিনী হানা দেয়। রাবেয়ার মা তাকে বলে, তুই পালা মা,
তুই বাঁচতে পারলে আমাদের স্বাধীনতার স্বপ্ন বেঁচে থাকবে। রাবেয়া পালিয়ে মুক্তিবাহিনীর সাথে যোগ দেয় এবং শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। মায়ের আত্মত্যাগ আর স্বাধীনতার স্বপ্ন তাকে বারবার সাহস যোগায়। এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে যে উদ্দীপকের গণং প্রশ্নে আছে উদ্দীপকটি রেইনকোট গল্পের সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো, ব্যাখ্যা করতে বলেছে। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা, উদ্দীপকটি 1971 সালে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি বাহিনীর বর্বর নির্যাতন, তাণ্ডব ও তার বিপরীতে সাধারণ মানুষের প্রতিরোধ চেতনার দিক থেকে রেইনকোট গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। গল্পে যেমন অবরুদ্ধ ঢাকায় পাক বাহিনীর যে অত্যাচার ও মিলিটারির অতর্কিত অভিযানের ভয়াল চিত্র রয়েছে, উদ্দীপকেও গ্রামীণ পটভূমিতে সেই একই রকম হানাদারি যে তাণ্ডব চিত্রিত হয়েছে। তাছাড়াও উভয় ক্ষেত্রেই স্বজন হারানোর বেদনা ও চরম প্রতিকূল পরিস্থিতির মাঝেও স্বাধীনতা অর্জনের তীব্র আকাঙ্ক্ষা ও দেশপ্রেমের চেতনা গভীরভাবে প্রকাশ পেয়েছে। তো এই টপিকগুলো ধরে লিখলে কি তোমরা এই গণং প্রশ্নটি লিখে ফেলতে পারবে। তারপর ঘনং প্রশ্নে যেটা বলেছে যে মুক্তিযুদ্ধে রেইনকোট গল্পে নুরুল হুদার ভূমিকা উদ্দীপকের রাবেয়া চরিত্রে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে, উক্তিটি মূল্যায়ন করো। তো উক্তিটি মূল্যায়ন করতে বলেছে যে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা, উক্তিটি অনস্বীকার্য, কারণ রেইনকোট গল্পের নুরুল হুদা একজন ভীরু স্বভাবের শিক্ষক হওয়া সত্ত্বেও অবরুদ্ধ অবয়বে পরোক্ষভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন এবং চরম নির্যাতনের মুখেও বীরত্ব প্রদর্শন করেন। অন্যদিকে উদ্দীপকের রাবেয়া সরাসরি ঘর ছেড়ে পালিয়ে মুক্তিযুদ্ধে সরাসরি সক্রিয়ভাবে অংশ নেয় এবং সম্মুখ সমরে শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। নুরুল হুদার ভূমিকা যেখানে অবরুদ্ধ পরিস্থিতির মনস্তাত্ত্বিক প্রতিরোধ ও পরোক্ষ আত্মত্যাগের, সেখানে রাবেয়ার ভূমিকা সশস্ত্র সংগ্রামের, যা মূলত একই লক্ষ্য ও চেতনার দুটি ভিন্ন রূপ। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তুমি এই ঘনং প্রশ্নটিও খুব সুন্দরভাবে কভার করতে পারবে। তারপর যে আমরা পরবর্তী উদ্দীপকে যদি যাই, সেখানে আমরা দেখতে পাই যে গেরিলা বাহিনী যুদ্ধে জয়লাভ এবং সামরিক বাহিনীকে মোকাবেলা করার জন্য অনেক রকম সামরিক কৌশল ব্যবহার করে, যেমন অতর্কিত আক্রমণ, অন্তর্ঘাত, হানা, ক্ষুদ্র যুদ্ধ, হিট ও রণকৌশল ইত্যাদি। তো এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে যে উদ্দীপকে গেরিলা যুদ্ধের অতর্কিত আক্রমণ ও হানা কিভাবে রেইনকোট গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। তো এই প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছে উদ্দীপক থেকে। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা, উদ্দীপকে বর্ণিত গেরিলা বাহিনীর অতর্কিত আক্রমণ ও হানার কৌশলটি রেইনকোট গল্পে কলেজের প্রিন্সিপালের বাসভবন সংলগ্ন মিলিটারি ক্যাম্পে ক্র্যাক প্লাটুনের আক্রমণের সাথে সাদৃশ্যপূর্ণ। গল্পে মুক্তিযোদ্ধারা অতর্কিতে হানা দিয়ে ইলেকট্রনিক ট্রান্সফরমার উড়িয়ে দেয় এবং পাকিস্তানি বাহিনীকেই বিপর্যস্ত করে তোলে। উদ্দীপকের সামরিক কৌশলটির বাস্তব রূপই মূলত রেইনকোট গল্পের ঢাকার বুকে গেরিলাদের চালানো সেই সাহসী ও সফল অভিযানের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। তো এই টপিকগুলো ধরে লিখে কি তুমি এই গণং প্রশ্নটি লিখে ফেলতে পারবে। তারপর যে ঘনং প্রশ্ন যেটা বলেছে যে উদ্দীপকের অন্তর্ঘাত এবং রেইনকোট গল্পের কুলিদের সঙ্গে নুরুল হুদার আতাত তাকে স্বাতন্ত্র্য দিয়েছে, মূল্যায়ন করো। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুমি যেভাবে লিখবে যে মন্তব্যটি যথার্থ, কারণ উদ্দীপকের অন্তর্ঘাতমূলক কৌশলের সমান্তরালে রেইনকোট গল্পের সাধারণ কুলি বেশি বা কুলি বেশধারী মুক্তিযোদ্ধাদের সাথে নুরুল হুদার মানসিক ও পরোক্ষ যোগাযোগ গল্পটিকে অনন্য মাত্রা দিয়েছে। একজন ভীরু স্বভাবের রসায়ন শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি কলেজ প্রাঙ্গণে কুলিদের ছদ্মবেশে থাকা গেরিলাদের কৌশলী কর্মকাণ্ড গোপন রাখেন এবং পাকিস্তানি মিলিটারির চরম নির্যাতনের মুখেও তাদের তথ্য ফাঁস করেননি। এই পরোক্ষ আদালত ও চরম আত্মত্যাগের স্পৃহাই নুরুল হুদাকে একজন সাধারণ মানুষ থেকে অনন্য ও স্বতন্ত্র এক দেশপ্রেমিক চরিত্রে উন্নীত করেছে। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই ঘনং যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে মুক্তিযুদ্ধ চলাকালে ভবানীপুর গ্রামের ফকির বাড়ি থেকে মিলিটারিরা 10ম শ্রেণীর ছাত্র মনিরকে তুলে নিয়ে যায়। শারীরিক নির্যাতন চালিয়ে তারা মনিরের মুক্তিযোদ্ধা পিতার সন্ধান চায়। ক্ষতবিক্ষত হয়েও মনির নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, জীবনের দেশ অনেক বড়। নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার বুক ফুলে ওঠে। তো এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে যে গণাং প্রশ্নে রয়েছে যে উদ্দীপকের ছাত্র মনির রেইনকোট গল্পের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়, আলোচনা করো কোন চরিত্রের সঙ্গে তুলনীয়। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবে যে উদ্দীপকের ছাত্র মনির রেইনকোট গল্পের মূল চরিত্র নুরুল হুদার সাথে গভীরভাবে তুলনীয়। নুরুল হুদা ও মনির উভয়ই পাকিস্তানি মিলিটারির হাতে আটক হয়ে অমানসিক শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল এবং চরম সংকটেও মুক্তিযোদ্ধাদের তথ্য গোপন রেখেছিল। বাবার উপদেশ স্মরণে মনিরের নীরব থাকে এবং শ্যালক মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদার মনে সঞ্চালিত হওয়া অকুত ভয় চেতনা ও দেশপ্রেমের মানসিকতা অভন্য।
এই মনস্তাত্ত্বিক রূপান্তর ও বীরত্বপূর্ণ আচরণের কারণেই মনির চরিত্রটিতে কি নুরুল হুদার প্রতিফলন ঘটেছে। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই গণং প্রশ্নটি লিখতে পারো। তারপর এই ঘনং প্রশ্নে যেটা বলেছে যে উদ্দীপকের রেইনকোট গল্পের মূল ভাব প্রতিফলিত হয়েছে, তোমার মতের পক্ষে যুক্তি দাও। উদ্দীপকের রেইনকোট গল্পের মূল ভাব প্রতিফলিত হয়েছে, সেটা থেকে তোমার মতের পক্ষে যুক্তি জানতে চেয়েছে। তো তুমি যেভাবে লিখবা যে মন্তব্যটি যথার্থ, কারণ রেইনকোট গল্পের মূল ভাব হলো অবরুদ্ধ পরিস্থিতিতে সাধারণ মানুষের ভেতর দেশপ্রেম ও অদম্য প্রতিরোধ চেতনা জাগরণ, যা উদ্দীপকে মনিরের মাধ্যমে চমৎকারভাবে ফুটে উঠেছে। গল্পে যেমন ভীরু প্রকৃতির শিক্ষক নুরুল হুদা পাকিস্তানি মিলিটারি টর্চার সেলে অমানসিক নির্যাতনের মুখেও অবিচল থেকে অনন্য দেশপ্রেমিক রূপে আত্মপ্রকাশ করে, উদ্দীপকের কিশোর মুনিরও তেমনি ক্ষতবিক্ষত হয়েও দেশের স্বার্থে অবিচল থাকে। নির্যাতন সহ্য করে দেশের প্রতি চরম আনুগত্য ও আত্মত্যাগের এই মনস্তাত্ত্বিক জয়ী উভয় রচনার অভিন্ন ও মূল সুর। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই ঘনং প্রশ্নটি খুব সুন্দরভাবে কি কাভার করতে পারবে। তারপর আমরা পরবর্তী প্রশ্নে যাই, যেখানে উদ্দীপকে রয়েছে মুক্তিযুদ্ধের সময় দেশের সকল শিক্ষিত ব্যক্তি ও বুদ্ধিজীবী যে দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন এমনটি নয়। এমন একজন বুদ্ধিজীবী শরীফ সাহেব। যুদ্ধের সময় তিনি কলেজের শিক্ষক ছিলেন। তার প্রত্যক্ষ সহযোগিতায় কলেজের সেনা ক্যাম্প প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানি বা পাক সেনাদের খুশি করতে তিনি উর্দুতে কথা বলতে শুরু করেন। এমন মানুষ বুদ্ধিজীবী হলেও আমাদের ঘৃণার পাত্র। তো এই ছিল উদ্দীপকটি। এখন যেটা বলেছে গণং প্রশ্নে জানতে চেয়েছে যে উদ্দীপকের শরীফ সাহেব ও রেইনকোট গল্পের প্রিন্সিপাল চরিত্রের সাদৃশ্য আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুমি যেভাবে লিখবা যে উদ্দীপকের শরীফ সাহেব এবং রেইনকোট গল্পের কলেজের প্রিন্সিপাল আফাজ আহমেদ চরিত্র দুটি পাকিস্তানি বাহিনীর পদলেহন ও দেশদ্রোহী মানসিকতার দিক থেকে গভীরভাবে সাদৃশ্যপূর্ণ। উভয় চরিত্রই শিক্ষাঙ্গনে পাকিস্তানি মিলিটারি ক্যাম্প স্থাপনে প্রত্যক্ষ সহযোগিতা করেছে এবং তাদের তোষামতিতে লিপ্ত ছিল। শরীফ সাহেব যেমন পাক সেনাদের খুশি করতে উর্দুতে কথা বলেন, গল্পের প্রিন্সিপালও তেমনি কথায় কথায় উর্দু ব্যবহার করেন এবং মুক্তিযোদ্ধাদের মিসক্রিয়েন্ট বা দুষ্কৃতিকারী বলে আখ্যা দেন। মূলত নিজেদের হীন স্বার্থে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করায় চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে কি তারা পরস্পর সমান্তরাল এবং তাদের মধ্যে কি সাদৃশ্য রয়েছে। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই গণং প্রশ্নটি খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবে। তারপর যেটা ঘনং প্রশ্নে বলেছে যে উদ্দীপকের শরীফ সাহেব আর রেইনকোট গল্পের প্রিন্সিপাল আমাদের স্বাধীনতাকে বিলম্বিত ও রক্তাক্ত করেছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখতে পারো মন্তব্যটি অত্যন্ত যৌক্তিক ও যথার্থ, কারণ শরীফ সাহেব ও প্রিন্সিপাল আফাজ আহমেদের মতো বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের পাকিস্তানি তোষামদ নীতি ও সহযোগিতার ফলে হানাদারদের বর্বরতা তীব্রতর হয়েছিল। তারা পবিত্র শিক্ষাঙ্গনকে পাকিস্তানি মিলিটারি টর্চার সেল ও ক্যাম্পে পরিণত করতে সাহায্য করে স্বাধীনতাকামী শিক্ষক শিক্ষার্থীদের জীবন ঝুঁকি ও নির্যাতন বাড়িয়েছে। নিজেদের মেধা ও অবস্থানকে দেশের স্বাধীনতার বিপক্ষে এবং ঘাতকদের পক্ষে ব্যবহার করে তারা মুক্তিযুদ্ধের গতিকে বাধাগ্রস্ত করেছিল। এই ধরনের মির্জাফরদের দেশবিরোধী ঘৃণ্য তৎপরতার কারণেই বাঙালির রক্তক্ষয় ও স্বাধীনতার পথ দীর্ঘায়িত হয়েছিল। তো এই সমস্ত টপিক ধরে লিখেই কি তোমরা এই ঘনং প্রশ্নটিও কি খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে পরবর্তী উদ্দীপকে রয়েছে যে বৃত্তাকারে দাঁড়ানো মিলিটারির মাঝে হাত পা বাঁধা কামালকে টানতে টানতে এনে দাঁড় করানো হলো। কামালের নাক মুখ থেকে রক্ত ঝরছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে মুক্তিবাহিনী কোথায় পালিয়ে গেছে। তিনি ঠিক করলেন কিছুই বলবেন না। বন্দুকের নলটা কপালের ঠিক মাঝখানে ধরা হলো। তিনি বললেন, আমার মতো সাধারণ কালামের মৃত্যুতে কিছু এসে যায় না, কিন্তু মুক্তি ফৌজদের জীবনের দাম আছে। মুক্তি ফৌজ না বাঁচলে তোমাদের মারবে কে। গুলিটা কপাল ভেদ করে বেরিয়ে যায়। এই ছিল উদ্দীপকটি। তো এখন যেটা প্রশ্নে বলেছে যে উদ্দীপকে বর্ণিত মিলিটারি নিপীড়নের দৃশ্যটি রেইনকোট গল্পের সঙ্গে তুলনা করো। রেইনকোট গল্পের সঙ্গে তুলনা করতে বলা হয়েছে। যে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবে উদ্দীপকে বর্ণিত কামালের উপর মিলিটারির নৃশংস নির্যাতন ও জিজ্ঞাসাবাদের দৃশ্যটি যেটা আছে সেটা রেইনকোট গল্পের পাকিস্তানি সামরিক জান্তা কর্তৃক নুরুল হুদাকে বন্দী করে টর্চার সেলে নিপীড়ন করার নির্মম চিত্রের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। গল্পে মুক্তিযোদ্ধাদের তথ্য পাওয়ার জন্য নুরুল হুদাকে হাত পা বেঁধে চাবুক দিয়ে নির্মমভাবে আঘাত করা হয়, যার ফলে তার শরীর থেকে রক্ত ঝরে। উদ্দীপকের কামালকেও একইভাবে হাত পা বেঁধে রক্তাক্ত করে মুক্তিবাহিনীর সন্ধান পাওয়ার জন্য জেরা ও কপালে বন্দুক ঠেকিয়ে নির্যাতন করা হয়, যা পাকিস্তানি বাহিনীর চিরচেনা পাশবিক নির্যাতনকে কি ফুটিয়ে তোলে। এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই গণং প্রশ্নটা লিখে ফেলতে পারবে। তারপর যে ঘনং প্রশ্ন যেটা বলেছে উদ্দীপকের কালাম ও রেইনকোট গল্পের নুরুল হুদার মতো সাধারণ ব্যক্তিরাই আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা, মন্তব্যটির যথার্থতা বিচার করো।
যথার্থতা বিচার করতে বলেছে মন্তব্যটার। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, মন্তব্যটি অনস্বীকার্য ও অত্যন্ত যথার্থ, কারণ 1971 সালে পেশাদার যোদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষের অকুতোভয় আত্মত্যাগে মুক্তিযুদ্ধের মূল শক্তি ছিল। রেইনকোট গল্পের সাধারণ রসায়ন শিক্ষক নুরুল হুদা চরম নির্যাতনের মুখেও মুক্তিযোদ্ধাদের গোপন তথ্য ফাঁস না করে নিজের ভেতরে সুপ্ত দেশপ্রেমকে জাগ্রত করেন। একইভাবে উদ্দীপকের সাধারণ কালাম নিজের জীবনের মায়া ত্যাগ করে কপালে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও মুক্তিযোদ্ধাদের জীবন রক্ষাকে অগ্রাধিকার দেন এবং কি যে সাহসের সাথে মৃত্যুকে বরণ করেন। এই ধরনের সাধারণ মানুষের নৈতিক দৃঢ়তা ও পরোক্ষ বীরত্বই কি সমগ্র জাতিকে স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সবচেয়ে বড় প্রেরণা জুগিয়েছিল। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই ঘন প্রশ্নটিও কি সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে ঢাকার 6 জায়গায় গ্রেনেড ফেটেছে। আমরা তো 7-8 দিন আগে এরকম বোমা ফাটার কথা শুনেছিলাম, কিন্তু ঠিক বিশ্বাস করিনি। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠলো। ব্যাপারটা তাহলে সত্যি সত্যি সত্যি? তাহলে ঢাকার আনাচে কানাচে মুক্তিফৌজদের গেরিলা প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ জ্বলতে শুরু করেছে। এতদিন জানতাম বর্ডার ঘেঁষা অঞ্চলগুলোতেই কি গেরিলা তৎপরতা, এখন তাহলে খোদ ঢাকাতেও। তো এই ছিল উদ্দীপকটি। এখন প্রশ্ন যেটা বলেছে যে উদ্দীপকে রেইনকোট গল্পের কোন দিকটির ইঙ্গিত পাওয়া যায় ব্যাখ্যা করা। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা, উদ্দীপকে রেইনকোট গল্পের বর্ণিত 1971 সালের অবরুদ্ধ ঢাকা শহরে ক্র্যাক প্লাটুনের কি যে বীরত্বপূর্ণ গেরিলা আক্রমণের দিকটির ইঙ্গিত পাওয়া যায়। গল্পে যেমন ঢাকার বুকে হঠাৎ মুক্তিযোদ্ধাদের গ্রেনেড হামলা ও বৈদ্যুতিক ট্রান্সফরমার উড়িয়ে দেওয়ার ঘটনা পাকিস্তানি মিলিটারিদের মাঝে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছিল, উদ্দীপকও খোদ ঢাকার আনাচে কানাচে গ্রেনেড ফাটার মাধ্যমে সেই সত্যি উন্মোচন ঘটেছে। বর্ডার ঘেঁষা অঞ্চলের বাইরেও খোদ রাজধানীতে গেরিলাদের এই আচমকা প্রতিঘাত সাধারণ মানুষের মনে যেমন আশার আলো ও রোমাঞ্চ তৈরি করে, তেমনি গল্পের পটভূমির সাথেও কি গভীর সাদৃশ্য তৈরি করে। এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই গণং প্রশ্নটি সুন্দরভাবে কভার করতে পারবে। তারপর এই ঘনং প্রশ্নে যেটা বলেছে যে মুক্তিযোদ্ধাদের প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ একসময় দাবানলে রূপ নেয়। উদ্দীপক ও রেইনকোট গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা, মন্তব্যটি অত্যন্ত যথার্থ, কারণ মুক্তিযোদ্ধাদের প্রাথমিক ছোট ছোট গেরিলা অপারেশনই পরবর্তীতে সমগ্র বাঙালির মনে স্বাধীনতার তীব্র দাবানল জ্বালিয়ে দিয়েছিল। রেইনকোট গল্পে কলেজের ভেতর ট্রান্সফরমার ধ্বংসের মতো ছোট আকারের গেরিলা অপারেশন পাকিস্তানি জান্তার ভিত্তিকে কাঁপিয়ে দেয় এবং ভীরু শিক্ষক নুরুল হুদার মনস্তত্ত্বে এক অমিত সাহসী দেশপ্রেমের জন্ম দেয়। উদ্দীপকেও ঢাকার 6টি জায়গায় অতর্কিত গ্রেনেড বিস্ফোরণের খণ্ড খণ্ড স্ফুলিঙ্গ খোদ রাজধানীতে প্রতিরোধ ও বিজয়ের এক বড় বার্তাকেই নির্দেশ করে। এই আকস্মিক প্রতিঘাতগুলোই মূলত কি সাধারণ যে আপামর জনতাকে অবরুদ্ধ পরিস্থিতি ভেঙে সশস্ত্র জাগরণে সামিল হতে চূড়ান্ত শক্তি জুগিয়েছিল। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই ঘনং যে প্রশ্ন আছে সেই ঘনং প্রশ্নটি কি সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই। কলিমুদ্দিন দফাদার ষাটোর্ধ্ব, তিনি সরকারি চাকরি করেন, পাক সেনাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়া তার ডিউটি। তাই মানুষ থেকে রাজাকার ভাবে মুক্তি সংগ্রামে যেতে না পারায় তার মনে দুঃখ, কিন্তু সুযোগ পেয়ে একবার একদল পাক হানাদার বাহিনীকে ভুল পথ দেখিয়ে বিপদে ফেলেছিলেন, এটাও তার মুক্তি সংগ্রামে অংশগ্রহণ। কলিমুদ্দিন স্বস্তি পায় দেশের পক্ষে কাজ করতে পেরে। এটাই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে যে কলিমুদ্দিন দফাদারের সাথে রেইনকোট গল্পে নুরুল হুদার বৈসাদৃশ্য তুলে ধরতে বলেছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা, উদ্দীপকের কলিমুদ্দিন দফাদারের সাথে রেইনকোট গল্পের নুরুল হুদার প্রধান বৈসাদৃশ্য হলো তাদের বাহ্যিক অবস্থান ও পারিপার্শ্বিক পরিস্থিতির ভিন্নতায়। কলিমুদ্দিন দফাদার বাধ্য হয়ে পাকিস্তানি সেনাদের পথ দেখানোর দায়িত্ব পালন করায় মানুষ তাকে প্রকাশ্যে রাজাকার ভাবত, যা ছিল তার জন্য গ্লানিকর। অন্যদিকে নুরুল হুদা ঢাকা একটি কলেজের রসায়নের প্রফেসর ছিলেন। তিনি কি একজন ভীরু প্রকৃতির শিক্ষক ছিলেন, যাকে মানুষ এবং তার কলিগরা রাজাকার ভাবত না, বরং তিনি নিজেই মিলিটারির ভয়ে তটস্থ থাকতেন। কলিমুদ্দিন যেখানে সুযোগ বুঝে হানাদারদের সরাসরি ভুল পথে পরিচালিত করে শত্রুর ক্ষতি করে, নুরুল হুদা সেখানে নিজের মনস্তাত্ত্বিক ও রূপান্তর ও নীরব সহ্য শক্তির মাধ্যমে পরোক্ষ প্রতিরোধ গড়ে তোলে। এই দিক থেকে কি যে কলিমুদ্দিন দফাদার ও নুরুল হুদার কি চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে।
তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই গণং প্রশ্নটা লিখে ফেলতে পারবে। তারপর যে ঘনং প্রশ্ন রয়েছে যে ঘটনার বৈপরীত্য থাকলে উদ্দীপক ও রেইনকোট গল্পের চরিত্রগুলো প্রবল দেশপ্রেমে উজ্জীবিত ছিল, সপক্ষে যুক্তি দাও। সপক্ষে যুক্তি চেয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে শুরু করবে যে মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ, কারণ বাহ্যিক আচরণের ভিন্নতা সত্ত্বেও কলিমুদ্দি দফাদার ও নুরুল হুদা উভয়ের হৃদয়ে গভীর দেশপ্রেম ও স্বদেশের প্রতি মমত্ববোধ জাগ্রত ছিল। কলিমুদ্দি সরকারি চাকরির দায় থেকে আপাতদৃষ্টিতে পাকিস্তানি সেনাদের পথ দেখালেও সুযোগ বুঝে তাদের ভুল পথে চালিত করে অবরুদ্ধ বাংলায় নিজের মতো করে প্রতিরোধ গড়ে তোলেন। একইভাবে রেইনকোট গল্পে নুরুল হুদা প্রথম দিকে ভীরু আত্মরক্ষায় ব্যস্ত থাকলেও শ্যালক মিন্টু রেইনকোট গায়ে দেওয়ার পর তার মাঝে অদম্য সাহস ও দেশপ্রেমের সঞ্চার হয়, যার ফলে তিনি মিলিটারির চাবুকের আঘাতেও অটল থাকেন। মূলত দুই চরিত্রের কাজের ধরনের আলাদা হলেও দেশের কল্যাণে নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলার মানসিকতা ও গভীর দেশাত্মবোধ এক ও অভিন্ন। এই টপিকগুলো ধরে লিখে কি তোমরা এই ঘন প্রশ্নটিও কি খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবে। তো এই ছিল বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন ওয়ান শট সিকিউ। টপিক ছিল গদ্য রেইনকোট, লিখেছিলেন আক্তারুজ্জামান ইলিয়াস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।